স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের গাড়ি বহরে হয়েছে হামলা। নির্বাচন থেকে দূরে রাখতে হামলার এই অভিযোগ বিএনপির। আওয়ামী লীগ বলছে নির্বাচন থেকে সরে যাওয়ার কৌশল। এসব নিয়ে আজকের আলোচনা শক্তির রাজনীতি। কথা বলতে স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আক্তার হোসেন, আছেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কারাসের সিনিয়র রিসার্চ ফেলো সামিও শিশু আছেন আমাদের সঙ্গে। আমরা অধ্যাপক নাসিম আক্তার হোসেন, এই বিএনপির মহাসচিবের উপর যে হামলা, যেটিকে বিএনপি দাবি করছে যে তাদেরকে আসলে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য, অন্যদিকে আওয়ামী লীগ বলছে যে এটি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য একটি কৌশল, আপনি এটিকে কিভাবে দেখছেন? এর রাজনৈতিক তাৎপর্য আসলে কি? হ্যাঁ, আমি মনে করছি যে 2014-তে ফিরে যেতে চাই যদি আমরা, তার মানে দুটি বড় দলের কথা আমরা বলছি, তাহলে অনেক বড় ভুল করবেন তারা। কারণ 2014-র আগেও আমরা এভাবেই দেখতে পাচ্ছিলাম যে এক দল আরেক দলকে এভাবেই দোষারোপ করার একটা রাজনীতিতে ঢুকে পড়েছিলেন এবং প্রকারান্তরে ধীরে ধীরে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে সহিংসতার চূড়ান্ত মাত্রায় তারা পৌঁছে গেলেন। আর সবকিছুই নির্বাচন কেন্দ্রে। তাহলে যদি সেটাই হয়, নির্বাচনই যদি মুখ্য বিষয় হয়, তাহলে এখন থেকেই কেন নির্বাচনের রূপরেখা কেমন হবে, কি ধরনের ব্যবস্থাপনা প্রয়োজন, সেটা তো এখন থেকেই ভাবা প্রয়োজন। এমনকি সরকারি দল যারা ক্ষমতায় আছেন এবং যারা বিরোধী দলে আছেন, তারা যদি নির্বাচনে যান, তাহলে আগামী বছর ডিসেম্বর নাগাদ যদি নির্বাচনটি হয়, তাহলে এখন থেকে কেন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে, যেটি নিয়ে আগে প্রচন্ড জটিলতা হয়েছিল, তাহলে কে যাবে কে যাবে না এটা তো বড় প্রশ্ন নয়, কিভাবে নির্বাচনটি হবে এবং সেটি গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণমূলক হবে কিনা, এবং হতেই যে হবে, 2014 যে রিপিট করা যাবে না, এটাকে সামনে রেখে বরং দুটি বড় দলের ভাবা প্রয়োজন। আবার 5 বছর ধরে যা চলেছে, যেভাবে এরকম একটি অগ্রহণযোগ্য নির্বাচন দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, দলগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং দলীয়করণের মাত্রাতিরিক্ত আচরণের কারণে এখন যেটি দাঁড়াচ্ছে যে মানে মানবিক কারণে যখন কেউ যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে, তখনও তারা আক্রান্ত হচ্ছেন, এবং আক্রান্ত হলে সেটাও আবার দোষ যাচ্ছে, এটা তো নির্বাচনেরই কৌশল। এভাবে যেন দুটো দল পাশ কাটিয়ে না যায়, সেটা সাবধান হওয়ার প্রয়োজন আছে বলেই আমি মনে করি। অ্যাডভোকেট আফজাল, আমি আপার কথার সূত্র ধরে বলতে চাই, আপনি নিশ্চয়ই আজকে পত্রপত্রিকাগুলি দেখেছেন। বিশেষ করে আমি যদি দৈনিক যুগান্তর পত্রিকার কথা বলি, সেটিতে প্রতিবেদনটি হয়েছে এরকম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি ভর আটকে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। ঘটনার একদিন আগে চট্টগ্রাম শহরে এই পরিকল্পনা হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম এবং উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তৈয়ব পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপরে নির্দেশনা পান। আপনি কি বলবেন যে এটি আসলে মানে ঠিক করে পরিকল্পনা করে মির্জা ফখরুলের গাড়িতে হামলা চালানো হলো কিনা? না, আমি আসলে ভাবছি ভিন্ন বিষয়। সেটা হলো যে একটা মানবিক বিপর্যয় আমাদের পাহাড় এলাকায় হয়েছে এবং সেটি নিয়ে সবাই কনসার্ন, এবং আজকেও আমরা যেখানে আলোচনা করছি সেই আলোচনার সূত্রপাত এটি হওয়া উচিত ছিল, ওখানে কিভাবে সেই বিপর্যয় আমরা মোকাবেলা করতে পারি, আমরা কিভাবে ওখানে সাহায্যের হাত বাড়াতে পারি, অথবা এই যে পাহাড় ধসে মানুষগুলো মারা যাচ্ছে এর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা ভবিষ্যতের জন্য প্রয়োজন, সেই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আসা উচিত। কিন্তু বিভিন্ন টক শো অথবা বিভিন্ন মিডিয়া অথবা পত্রপত্রিকা, প্রিন্টিং, ইলেকট্রনিক্স মিডিয়ায় সমস্ত কিছুই কিন্তু অন্য একটা বিষয় নিয়ে কিন্তু আলোচিত হচ্ছে। সেটা হলো যে বিএনপি সাধারণ সম্পাদক, আপনি বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন? আমি গুরুত্বপূর্ণ অবশ্যই মনে করছি, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনৈতিক নেতা, তার গাড়ি বহরে অথবা তিনি যে মাপেরই নেতা হোক না কেন, তার গাড়ি বহরে হামলা এটা নিন্দনীয় বিষয়। এবং ইতিমধ্যে এই বিষয়টি আমাদের দল অত্যন্ত কনসার্ন, এবং আমাদের দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে হামলাকারী এটা হামলাকারী হিসেবে চিহ্নিত। এখানে কোনো কে দল কে আরো অনেক কথা বলেছেন। আপনি এই কথাটাই শুধু বলেন না, ওবায়দুল কাদের আরো অনেক কথা বলেছেন। ওবায়দুল কাদের পাশাপাশি তিনি বলেছেন এটি কৌশল হতে পারে, তিনি ত্রাণ দিতে গেলেন না কেন সেগুলিও বলেছেন। মানে তার ইন্টেনশন যেহেতু বিষয়গুলো নিয়ে খুব মানে কসলানো হচ্ছে এবং বিভিন্ন আলোচনা হচ্ছে, অবশ্যই, কিন্তু বিষয়গুলো যে এই সামগ্রিক বিষয়গুলো যেভাবে এগোচ্ছে তাতে ওই বিষয়টি তো মাথায় আসা স্বাভাবিক। আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা ভাবতেই পারি যে এর পিছনে কি আলাদা কোনো ইন্টেনশন ছিল, অথবা আসলেই কি সেখানে মানে মানবিক বিপর্যয় সে মোকাবেলা করার জন্য ত্রাণ তৎপরতাই মূল লক্ষ্য ছিল না, এটা একটা ইস্যু কেন্দ্র করে
একটা রাজনৈতিক না, ফায়দা ঠিক আছে, নিয়ে মানলাম মির্জা ফখরুল ইসলামের অনেক ইল ইন্টেনশন ছিল, কিন্তু আওয়ামী লীগের আমি ভারপ্রাপ্ত বলছি না, সাধারণ আমি সম্পাদক বলছি না। এবং উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপরে নির্দেশনা পেয়েছেন, আমরা এই ধরনের তথ্য পাচ্ছি, সেটি কি হবে? না, আপনি মানে তথ্য পেতেই পারেন, আপনি নিশ্চয়ই মিডিয়ার পার্সন বা আপনি তথ্য পাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু সেই তথ্যটি কতটুকু মানে যুক্তিসঙ্গত ভিডিওতে কার তো কাছে ফেসবুকেও পাচ্ছেন? কিন্তু না, না, ঠিক আছে, ছবিগুলি মেলানো কিন্তু যায়। বাস্তবতা হলো যে আমরা যে আজকে যে রাজনৈতিক একটা পরিমণ্ডলে বসবাস করি এবং আমরা মনে করি যে এই যে সংকট, এই সংকটের কি গভীরতা খুবই সরলীকরণ করে একটি ঘটনা থেকে বিশ্লেষণ করা যাবে? এই যে আমাদের আপা বললেন যে এই যে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক অবস্থা, এখানে প্রচন্ড রকমের দলীয়করণ হচ্ছে, অথবা মানবিক কারণে একজন মানুষ দাঁড়াতে গিয়েছে, তাকেও হামলা করা হয়েছে, এবং এই যে 2014 সালে বিএনপিকে আনার জন্য আওয়ামী লীগের যে প্রচেষ্টাটা ছিল, অথবা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যে টেলিফোন করেছেন, কথা বলেছেন, কি জবাব পেয়েছেন, কিভাবে ন্যাক্কারজনকভাবে তাকে নাজেহাল করা হয়েছে, তার বাসায় গিয়েছিলেন পুত্রের সমবেদনা প্রকাশ করতে, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, অথবা একটি সরকারে আসার জন্য সেই যে সরকারটি, সেখানে যে সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদ, সেখানে কিন্তু বিএনপিকে শেয়ার দেওয়ার কথা ছিল, সমস্ত কিছু বাদ দিয়ে শুধু নির্বাচন ঠেকানোর নামে 231 জন মানুষকে যে হত্যা করা হলো, সেই যে মানবিক বিপর্যয়, সেই কথাগুলো কিন্তু আবার মুখে আসলো না। আজকে আমার বড় কৌতূহল হচ্ছে মির্জা ফখরুলের গাড়ি বহরে পরিকল্পনা করে হামলার সঙ্গে এই কথাগুলি বা কেন আসলো? এই কথাগুলো আসে কেন, এটাই বলি যে আমরা মনে করি যে এই বিষয়গুলির সাথে রাজনীতির বিন্দুমাত্র সংস্রব নাই। আমরা আওয়ামী লীগের রাজনীতি করি, আপনি আমাকেও চেনেন, আমি আফজাল হোসেন, আমি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আমি নিশ্চয়ই ফখরুলের গাড়ি বহরে হামলা করার মতো মনমানসিকতা লালন করি না, আমার দলও করে না। ডক্টর হাসান মাহমুদ নিশ্চয়ই করেছেন না, হাসান মাহমুদও করেন, কারণ হাসান মাহমুদ নিজেও স্বীকার করেছেন যে তিনি যখন হামলার ঘটনাটি ঘটেছে তখন তিনি প্লেনের মধ্যে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে তিনি ওই এলাকায় গিয়েছেন। তবে ওই যে এলাকাটি রাঙ্গুনিয়া, এটা নিয়ে আমাদের কিন্তু ওই এলাকা সম্পর্কে আমাদের একটা ভিন্ন ধারণা আছে, এবং ওখানে সালাউদ্দিন কাদের মতো মানুষের বসবাস ছিল, ওই এলাকার মানুষের মন মানসিকতা, ওই এলাকার মানুষের চিন্তা ভাবনা, এটা ভিন্ন একটা মানে রিদমের এলাকা। আমার মনে হয় আমাদের ভাবনার বিষয়। অ্যাডভোকেট আফজালের বক্তব্য পরিষ্কার, এবং আমি ডক্টর হাসান মাহমুদকে একটু কোট করতে চাই। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডক্টর হাসান মাহমুদ বলছেন, আমি বেকুব নই যে আমার নির্বাচনী এলাকার রাঙ্গুনি এমন একটি ঘটনা ঘটতে দেবো। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কেন মির্জা ফখরুলের গাড়িতে হামলা করে তাদের হাতে ইস্যু তুলে দেবে? আমিও এই বক্তব্যটি তাই মনে করি। আসলে তো কোনো রাজনৈতিক ফায়দা এই হামলার মাধ্যমে হওয়া সম্ভব নয়, বরং রাজনৈতিক ফায়দা বিএনপি নেওয়ার চেষ্টা করছে। আপনার কাছে মনে হয় না যে এই বিষয়ে আসলে সন্দেহ করার অনেক কারণ আছে, যে এই ধরনের হামলা আসলে কে করতে পারে সেটি খুব নিশ্চিত হওয়া যায় না? প্রথমত হামলাটা হয়েছে কার গাড়িতে, এটা কিন্তু বড় একটা বিষয়। একজন জাতীয় নেতা, একটা বৃহত্তম দলের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে যখন এই হামলাটা হয়, তখন আমাদের মানে প্রতিক্রিয়াটা কি, আমাদের প্রশাসন কি করেছে, এটাও কিন্তু একটা বড় বিষয়। কিংবা সে যে ওইখানে ত্রাণ দিতে যাচ্ছে, এটা কি আমাদের, যেমন ধরেন আমরা প্রত্যেকটা মুহূর্তে, ইভেন আমি একজন সাধারণ কর্মী দলের, আমাকেও কোর্ট করা হচ্ছে, আমি কোথায় মুভ করছি কি না করছি। তো সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন জাতীয় নেতা কোথায় মুভ করছে কিংবা যাবে, এটা কি প্রশাসন জানতো না? জানতেন। আচ্ছা, এখন ডক্টর হাসান মাহমুদ মির্জা ফখরুল ইসলামের এটা দেখেন, যখন এই আক্রমণ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বলছেন, আমরা খেয়াল করছি যে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে এসেছে, পুলিশ তাকে প্রস্তাব দিয়েছিলেন যে পুলিশ প্রহরায় তাকে সেই জায়গায় নিয়ে যেতে তারা রাজি আছেন, তারা তাদের নিরাপত্তা দিতে চেয়েছিলেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরে এসেছেন। এখন জুতা মেরে গরু দান, এটা তো ঠিক না। ঠিক না, কিন্তু আপনি ধরেই নিচ্ছেন যে এই কাজটি সরকারের পক্ষ থেকে করা হয়েছে। অবশ্যই সরকারের উচ্চ, আমাদের বর্তমান সরকারের যিনি মানে সিনিয়র লিডার, মানে আপনার শেখ হাসিনা, তো ওনার নির্দেশ ছাড়া একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কিন্তু এই সাহসটা কখনোই করবে না কিন্তু, ঠিক আছে? তো এটা উচ্চ পর্যায়ের নেত্রীর সরাসরি, আমি মনে করি যে উচ্চ পর্যায়ের নেত্রী সরাসরি হস্তক্ষেপে এই ঘটনাটা ঘটেছে। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনার ফর্মুলা কি তাহলে আপনি এটা মনে করেন যে 21 আগস্টের গ্রেনেড হামলা শেখ হাসিনার উপরে যেটি হয়েছিল সেটি উচ্চ পর্যায়ের নেত্রীর নির্দেশে হয়েছিল? এখন এইটা তো গ্রেনেড হামলায় আমরা এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফেসবুকে দেখছি কারা হামলা করেছে, দেখতে পাচ্ছি না আমরা, কিংবা কারা জয় বাংলা বলে হাতিয়ার নিয়ে আপনার হচ্ছে রামদাও, তারপরে হচ্ছে পাথর, তারপরে
লাঠি সোটানের যারা হামলা করেছে, এটা প্রত্যেকটা জয় বাংলা স্লোগান কিন্তু আপনিও দিতে পারেন না, এটা প্রত্যেকটা আমি বলছি তাদের আওয়ামী লীগের লোক দিয়েছে কিনা সেটাই বুঝানো, ছবি কিন্তু প্রত্যেকটা পত্রিকাতে আসছে, না প্রত্যেকটা পত্রিকা আসে না, যে সব পত্রিকা আসছে সেটাও কিন্তু খুব নিশ্চিত করে বলা সম্ভব না, অনলাইনেও চলে আসছে, ফেসবুকে কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু চিহ্নিত এই অপরাধী গুলা কারা, তারা এটা কিন্তু চিহ্নিত, কিন্তু তাদেরকে এখন কি অ্যারেস্ট করা হয়েছে? হয়নি। কেন হয়নি? এটা একটা আমলযোগ্য একটা ঘটনা, এটা কিন্তু যে কোনো সময় আমলে নিতে পারে কিন্তু, ঠিক আছে? তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কিন্তু অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আমরা যদি আমার পুরনো প্রশ্নে ফিরে আসি যে এই হামলাটি করে আওয়ামী লীগের আসলে রাজনৈতিক ফায়দা কোনটা হলো কিনা? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে, জনগণের জন্য রাজনীতি করে, নিজের জন্য না। জনগণের যেখানে একটা মানে দুর্যোগ মুহূর্ত, এই যে পাহাড় ধস, ঠিক আছে, এটা একটা মানবিক খাতিরে একটা আমরা রাজনীতিবিদরা আমাদের উচিত, কিংবা সাধারণ মানুষ হিসেবে আমাদের উচিত জনগণের কাছে যাওয়া। এখন আমরা জনগণের সাথে যে আমাদের সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে, আপনি এই ঘটনা আপনারা ইফতার মাহফিলে ইফতার বিতরণের যে কোনো ঘটনা, প্রত্যেকটা এই জনসম্পৃক্ততা যাতে আমাদের না হয়, ঠিক আছে? কিন্তু আপনি আজকে এখানে কথা বলছেন, সেটার মধ্যে তো একটা জনসম্পৃক্ততা তৈরি হচ্ছে, অবশ্যই তো সেটা তো আপনাকেও সেখানে বাধা দেওয়া উচিত না। এখানে তো বাধা দেয়। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা যখন গণমাধ্যমে আসি, কোনো কথা বলতে, কোনো টকশোতে কথা বলি, হয়তো আপনার এখানে কিন্তু আমাদের কিন্তু পিছন থেকে কিন্তু না করে ওনাকে কম টাইম দেওয়া হবে, এটা কিন্তু করা হচ্ছে। আমার মনে হয় না যে এটা এরকম ব্যবহার করা হয় কিনা। যাই হোক, আমি সামিয়া শীষের কাছে একটু যেতে চাই। সামিয়া শীষ, আপনি এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য আসলে কি দেখেন, বা মানে এটা আমাদের রাজনৈতিক মোড়ে কোনো বড় ভূমিকা রাখবে কিনা? একটা বিষয় হচ্ছে যে এই জিনিসটা আমাদের কাছে খুব বেশি স্পষ্ট যে আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট নিয়ে আমরা কথা বলছি না, আমরা এক ধরনের সামন্ত অংশ নিয়ে কথা বলছি। কারণ এখন পর্যন্ত কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ আক্রমণ করেছে নাকি বিএনপি এখান থেকে সুবিধা নিচ্ছে। কিন্তু একটা রাষ্ট্র যদি আসলে এক ধরনের প্রশাসন থাকে, যে কোনো ব্যক্তির উপর, তিনি মির্জা ফখরুল হোক অথবা যে কোনো ব্যক্তি হোক, তার উপর আক্রমণ হলে এবং সেটা যদি প্রকাশ্যে স্পষ্ট হয় যে কারা আক্রমণ করেছে, সেটার একটা বিচার হবে। এটার ক্ষেত্রে আমরা মনে হয় না আগের অন্যান্য ইতিহাস থেকে এটা ভিন্ন হবে, যে কিছুদিন আমরা এটা নিয়ে কথা বলবো, তারপরে এটা আমরা ভুলে যাব এবং অন্য একটা কোনো ইস্যু আসবে। আর এখানে যদি একটা কোনো তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটির উপর জনগণ হিসেবে আমাদের ভরসা যে খুব কম, সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বিএনপি ক্ষমতায় থাকুক মোটামুটি স্পষ্ট। আর এরকম সহিংসতা হয় রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী দুটো কারণ। একটি হচ্ছে যদি কোনো একটা অংশ মনে করে যে আমরা আইনের ঊর্ধ্বে, তখন সহিংস হয়। আরেকটা হয় উল্টোটা, যে আমাদের কোনো রকমই ভয়েস নেই, একমাত্র সহিংসতাই আমাদের ক্ষেত্রে ভয়েস। এই ক্ষেত্রে সম্ভবত প্রথম ঘটনাটি ঘটেছে। কিন্তু তারপরে আমার কাছে যেটা কথা হচ্ছে যে আধুনিক রাষ্ট্রর যদি আমরা কনসেপ্ট নিয়ে কথা বলি, তখন মির্জা ফখরুলের উপর ছাত্রলীগের কি আক্রমণ করলো সেটা বিষয় না হয়ে একজন নাগরিকের উপর একটা রাষ্ট্রে আক্রমণ হয়েছে, এটা হবে মুখ্য বিষয়। আচ্ছা, একজন নাগরিকের উপর একটা রাষ্ট্রের আক্রমণ হয়েছে, সেটা হবে হচ্ছে মুখ্য বিষয়, রাষ্ট্রের ক্রিমিনালদের, মানে রাষ্ট্রের এটি মুখ্য বিষয়, এটা আলোচনা হচ্ছে, সেটি একটি ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা একটি বিরতি নিব, বিরতির পর যখন ফিরে আসবো তখন প্রফেসর নাসিম আক্তারের কাছে জানতে চাইবো যে নির্বাচনটিকে অংশগ্রহণমূলক করা নাকি নির্বাচনটিকে আবার একটি মানে অন্যরকম পরিস্থিতি ফেলা, যেটা আমরা 2014 সালে দুই দলের মধ্যে যেটা আপনি বলছিলেন, কোনটি আপনার কাছে এখন বেশি সম্ভাব্য মনে হচ্ছে? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে, অধ্যাপক নাসিম আক্তার হোসেন। আমার প্রশ্ন ছিল যে অবস্থা দৃষ্টি কি মনে হচ্ছে যে আমরা এক ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে সব দল অংশ নেবে সেরকম একটা অবস্থার মধ্যে যাচ্ছি, নাকি একটি জোর শক্তি নির্বাচন কারো বানচাল করার, বর্জন করার, অথবা কেউ জোর করে নির্বাচন করার ওরকম একটি পরিস্থিতিকে আমরা এগিয়ে যাচ্ছি? কি মনে হচ্ছে? তার মানে প্রশ্নটা এরকম দাঁড়াচ্ছে যে 2014-র মতোই আরেকটি নির্বাচন কি আমরা ভাবছি যে হয়েও যেতে পারে 2018 শেষে, নাকি ভাবছি ভিন্ন কিছু হবে? এটার উত্তরটা পাওয়া যাবে যদি আমরা দেখি যে 2014-তে যে নির্বাচনটি হয়েছিল, ভাই যেটা বলার চেষ্টা করছিলেন যে তার তো একটা প্রেক্ষাপট ছিলই, কিন্তু সেটা রেজাল্ট তো আমরা দেখেছি। রেজাল্টটা তো শুধুমাত্র যে নির্বাচনে কে কত ভোট পেল, কিভাবে জিতলো, কারা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে না ঢুকেও জিতে গেল 150-এর অধিক, এটা তো একটা ফলাফল।
কিন্তু এই ফলাফল তো আমরা লম্বা সময় ধরে লক্ষ্য করছি যে এরকম একটি সরকার যখন গঠিত হয়, এখন অবশ্য এমনই সরকার এতটাই ক্ষমতাশালী হয়েছে যে এটা প্রশ্নবিদ্ধ নয়, তার আর ক্ষমতা অনেক শক্তিশালী, কারণ কেন্দ্রীভূত একটা ক্ষমতার শিখরেই অবস্থান করছে বর্তমান সরকার। কিন্তু এক ধরনের নৈতিক যে অবস্থান সেটা তো দুর্বল ছিল 2014 নির্বাচনের পর, অথবা 5 বছর পর যে আবারও জনগণের সামনে গিয়ে দাঁড়াতে হবে, এটা তো সত্যি কথা। তাহলে কি নিয়ে ঝুড়িতে কি নিয়ে গিয়ে দাঁড়াবে, সেটা তো নিশ্চয়ই সরকার যতই ক্ষমতাশালী হোক না কেন। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ঝুড়িতে কি নেওয়াটা কি খুব গুরুত্বপূর্ণ আপা? কারণ হচ্ছে যে ধরেন ঝুড়িতে কি নিয়ে বিএনপি বা দাঁড়াবে, সে কথা যেমন ঠিক, বা বিএনপির ঝুড়িতে কোনো কিছু থাকার সম্ভাবনাও কি আমরা দেখছি কিনা। কিন্তু এবারের চিত্রটি ভিন্ন। 2014 থেকে এটা 17 বা 18 যেতে যেতে যেটা দাঁড়াবে, যে একেবারেই জনগণ ভোটই দিতে যায়নি বা অংশগ্রহণমূলক হয়নি, অথবা প্রতিদ্বন্দ্বিতাহীন একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে জনগণ বাস করে দেখেছে যে এর ফলাফলটা কি দাঁড়ায়। ফলাফলটা শুধু কারা সরকার গঠন করলো সেটা তো নয়, এমন হয়েছে যে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি যে দল শাসন ক্ষমতা আছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু আগেই আমরা বুঝতে পারছিলাম যে তাদের নিজেদের মধ্যে কি পরিমাণ অন্তর্দ্বন্দ্ব কলহ, এবং প্রতিদ্বন্দ্বিতা নাই বলে, বিরোধী দল মাঠে নাই বলে জবাবদিহিতা নেই। ওকে, আমি একটু অ্যাডভোকেট আফজাল আপনাকে এগুলো যেতে তো চাই। মানুষ প্রশ্ন করবে। অ্যাডভোকেট আফজাল, আপনি এই বিষয়ে বলতে চাইলে আমি নাহলে পরের প্রশ্নটি আসলে আপনাকে করতে চাই, সেটিও খুব গুরুত্বপূর্ণ। আমরা দুদিন জাতীয় সংসদে প্রশ্নটি করেই নি, আপনি যদি জবাব দেন। আমরা দুদিন জাতীয় সংসদে দেখছি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এই আবগারি শুল্ক সহ ভ্যাট ট্যাক্সের যে নতুন প্রস্তাবনা, কর ব্যবস্থাপনার যে প্রস্তাবনা, সেটির এগেইনস্টে সরকারি দলের শীর্ষস্তরের নেতৃবৃন্দ, মন্ত্রীরা বক্তব্য রাখছেন। এটি কি এরকম একটি লক্ষ্য যে আপনারা আসলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আর চাচ্ছেন না তার পদে? না, আমি এই প্রসঙ্গটি একটু পরে আসছি, যে এখানে বেশ কিছু আলোচনা হয়ে গিয়েছে। আমি যে কথাটি বলছি যে আমরা তো রাজনীতি করি একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, অথবা রাজনীতির মহান উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা। এবং আমি সাধারণত প্রতিদিনই দেখি না, যদিও সন্ধ্যার সময় আজকে টেলিভিশনের সামনে বসলাম, তখন এই যে সুলতান সুলেমান দেখছিলাম, এই যে প্রশাসন ষড়যন্ত্রের মধ্যে কত রকম জটিলতা, এগুলো আমরা সেই রাজতন্ত্র অথবা সেই সময় মানে শাসন আমলের সময় আমরা দেখেছি। কিন্তু আমরা যে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বাস করি, সেখানে কি আমরা একটা রাজনৈতিক কর্মী হিসেবে ওই রকম জটিল রাজনৈতিক মনমানসিকতা নিয়ে রাজনীতি করি? নিশ্চয়ই করি না। আমরা কিন্তু একটা রাজনীতি করি, এই রাজনৈতিক পরিমণ্ডল আসছি মানুষের সেবা করার জন্য, অথবা আগামী দিনগুলো সুন্দর বাংলাদেশ দেখার জন্য, অথবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাংলাদেশ রেখে যাওয়ার জন্য, সেটাই আমরা কাজ করি, সেই রাজনীতি। কিন্তু সেই রাজনীতি করতে গিয়ে আমরা যে আজকে যে প্রশ্নগুলি আমরা মুখোমুখি হচ্ছি, এটা কেন হচ্ছি? এবং তার জন্য আমরা পিছনের দিকে তাকাই, যে এই যে 2014 সালের কথা বলে, নিকট অতীতের কথা, যে নির্বাচন ঠেকানোর নামে 231 জন মানুষকে হত্যা করা হলো, এবং সেই হত্যার কথা আমরা বেমালুম সবাই ভুলে যাচ্ছি, তাই না? এতগুলো সম্পদহানি করা হলো, সে সম্পদহানির কথা আমরা সবাই ভুলে গিয়েছি। অথবা এই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে এই যে বাংলাদেশ হত্যা ষড়যন্ত্র, যে রাজনীতির ডামাডোলে পার করে আজকে এই পর্যায়ে এসেছি, সেই জিনিসগুলো কিন্তু আমরা সমস্ত কিছুই ভুলে যাচ্ছি। আইনের শাসনের কথা আমরা প্রতিনিয়ত বলছি, কিন্তু এই আইনের শাসন কিভাবে পদে পদে পর্যস্ত হয়েছে আমরা দেখেছি। জাতির পিতাকে হত্যাকাণ্ডের পরে এই দেশে কিন্তু ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়েছে। আমাদের অনেক দেশে বুদ্ধিজীবী ছিলেন, কেউ কিন্তু তখন কথা বলেন নাই, কথা বলেন, এটা বাস্তবতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মী অথবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরাই কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম, অথবা মিডিয়া আপনাদের মতো মানুষরা এই জিনিসগুলো সামনে নিয়ে আসছে বলেই কিন্তু এবং শেখ হাসিনা আমাদেরকে কথা দিয়েছিলেন যে একটিও আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না। শেখ হাসিনা যেটা মিন করেন সেটা করেন, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু আমরা কি দেখছি যে নাই সেরকম? না, বিচার বিভাগীয় হত্যাকাণ্ড নিশ্চয়ই এখনো আমরা প্রত্যেকটি ঘটনারই কিন্তু মানে যদি ওই রকম কোনো কোশ্চেন রাইজ করে অবশ্যই তার তদন্ত হচ্ছে, এবং সেই ব্যাপারে সরকার কিন্তু নীরব না, এবং যে কোনো বিষয়ে কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে। আমি যেটা বলতে চাই, আজকে আমাদের যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উনি বললেন যে খুবই আমি মানে ফ্রাস্ট্রেটিং, আমি খুবই মানে মর্মাহত যে একজন জাতীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, ওনার নির্দেশে নাকি এই যে তৃণমূল পর্যায়ে কোথায় কে জয় বাংলা বলে স্লোগান দিয়ে হামলা করেছে, তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী জড়িত, এইরকম যে রাজনৈতিক কর্মীদের আমাদের দৈন্যতা, এটা আমাকে খুব ভাবিত করে এই কারণে যে এই দেশেই তো এই যে বিভিন্ন এই যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এর সাথে কেন্দ্রের কি সম্পর্ক থাকতে পারে? এই বাংলাদেশে যে আমি বলি যে এই যে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এবং আপনার পয়েন্টের সাথে আমি একমত, কিন্তু আমি আপনাকে শুধু মনে করিয়ে দিতে চাই, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, বিভিন্ন জায়গায় বাস পোড়ানো, ঢিল দেওয়া এবং এগুলির জন্য
আমরা তো জাতীয় নেতৃবৃন্দকে বিভিন্ন সময় প্রতীকী কারণেও আসলে আঙ্গুলি নির্দেশ করি। না, প্রতীকী কারণে আঙ্গুলি নির্দেশ করা আমি মনে করি যে যদি যৌক্তিক কোনো কারণ থাকে করতেই পারেন, কিন্তু আমার দল অথবা আমার দলের নেত্রী কখনোই মনে করেন না যে বিরুদ্ধ মতাবলম্বীর মানুষকে রাজনৈতিক এলিমিনেট করতে হবে। যেমন 21শে আগস্টে গ্রেনেড হামলা করে একটা রাজনৈতিক দলকে পুরোপুরি নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, এবং সেই দায় থেকে কিন্তু বিএনপি কোনোভাবেই রেহাই পায় নাই। এবং আজকে আমি আপনার এই প্রসঙ্গে যাচ্ছি না। আচ্ছা, অর্থমন্ত্রী প্রসঙ্গে আমি তাহলে ফিরে আসি আপনার কাছে, কারণ এটি নিয়ে আবার একটু আলাদা করে একটু বলতে হবে। আমরা একটু অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, এই প্রসঙ্গে আপনি কোনো কিছু বলবেন কিনা? আসলে আমি এই বিষয়ে একটু বলতে চাচ্ছি যে কথাগুলো উনি বললেন যে আইনের শাসন আছে, আপনি কি আইনের শাসন দেখতে পাচ্ছেন? আমি কিছুটা পাই, মন্ত্রীর ছেলেরা জেলে আছে, হ্যাঁ, মন্ত্রীর জামাইয়ের আজকে আমাদের সাগররুনির হত্যার বিচার হচ্ছে না, সাগররুনির হত্যা তদন্ত হচ্ছে। আচ্ছা, এখন বিশ্বজিৎ হত্যা হলো, এর বিচার কত দূর আগে? এর বিচারে ফাঁসি হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। তারপরে হচ্ছে আপনার ইলিয়াস আলী গুম হলো, এই ব্যাপারে কতটুকু আগালো? আজকে বেগম জিয়া বলেছেন ক্ষমতার পরিবর্তন হলে যারা গুম হয়েছে তারা ফিরে আসবেন। হ্যাঁ, বেগম জিয়া বলতে পারবেন আসলে কি হয়েছে? বেগম জিয়া বলেছেন, মানে আমাদের সরকারি পক্ষ থেকে আমাদের সরকারের থেকে কি বিষয়, মানে এই ব্যাপারে কি করা হলো, ঠিক আছে? এখন আমরা দেখেছিলাম যে বিএনপির একজন সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব, উনি গুম হয়েছিলেন, কিন্তু তাকে আমরা ভারতে দেখতে পেয়েছি, মানে তিনি আছেন সেখানে, আমরা জানি না মানে উনি কি করে ভারতে গেলেন, এটা কিন্তু কোশ্চেন থাকতে পারে। তো এইগুলোকে জানতে হবে, এইগুলাকে তদন্ত করতে হবে, এইগুলাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে দেখেন আমাদের প্রধান বিচারপতি যে কথাটা বলছেন, বাংলাদেশের আইনের সুব্যবস্থা নাই, শাসনের ব্যবস্থা না, আজকে হস্তক্ষেপ হচ্ছে নিম্ন আদালত থেকে শুরু করে এখন উচ্চ আদালত হস্তক্ষেপ করা যে একটা ষড়যন্ত্র, এটা কিন্তু আজকে আমাদের প্রধান বিচারপতির কথায় কিন্তু প্রকাশ্যে চলে আসছে জনগণের। এর আগে অনেক প্রধান বিচারপতি এরকম কথা বলেছেন। হ্যাঁ, অনেক কথা বলেছেন। এর আগে অনেক প্রধান বিচারপতি এরকম কথা বলেছেন। অ্যাটর্নি জেনারেলের সাথে আমাদের প্রধান বিচারপতি যে তর্কি, ঠিক আছে, এটা কিন্তু এখন প্রকাশ্যে আসছে। এগুলো কেন হচ্ছে? বর্তমান সরকারের যে এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা চালাচ্ছে, বর্তমান সরকার যেভাবে, ম্যাডাম একটু আগে যে বললেন যে ক্ষমতার যে ব্যবহার করছে, এটাকে অপব্যবহার করছে, এতটা ক্ষমতাশীল ভাবার কোনো মানে নাই। কারণ জনগণের জন্য কিন্তু আমরা রাজনীতি করি। আমরা আসলে কোন কথাটা বিএনপির প্রামাণ্য বলে ধরে নেব? যেমন বিএনপি বলে যে সরকার আসলে উচ্চ আদালতকেও খুব কুক্ষিগত করেছে, আবার বিএনপি কাজে অকাজে আবার প্রধান বিচারপতিকেও কোট করে যে সরকারের সাথে তার একটা মানে দ্বন্দ্বমুখের অবস্থান আছে। তো সেটা আসলে কোনটা আমরা প্রমাণ? আজকে দেখেন, আমরা যখন দেখা যাচ্ছে যে আমরা যখন বিচারিক একটা আদালতে যখন একটা রায় হয়ে যাচ্ছে, ওই রায়টা যখন আমাদের উচ্চ আদালতে আসার পরে দেখা যেত ওই রায়টাকে খারিজ করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা আমাদের একটু চিন্তার বিষয় যে তাহলে কি আমাদের উচ্চ আদালতে প্রভাবিত হচ্ছে কিনা, এরকম অনেক ঘটনা আছে, ঠিক আছে? তো এইটাকে আমরা প্রত্যেকটা ইস্যুতে, আমার মনে হয় যে আমার সাজেশন হচ্ছে যে, বা আমার মতামত হচ্ছে যে, যেই ঘটনাটি আপনার পক্ষে যাচ্ছে সেখানে আপনার কাছে মনে হচ্ছে আদালত মানে প্রভাব মুক্ত, যেটা আপনার বিপক্ষে যাচ্ছে সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে এটা আদালত প্রভাব মুক্ত। আজকে আমাদের প্রধান বিচারপতির কথাই যে উচ্চ আদালতকে প্রভাবিত করতে যাচ্ছে, এটা উনিদের চাপে ওনাকে প্রেসার রাখতে দিচ্ছে, এটা তো তাদের কথা স্পষ্ট। এটা শুধু বিএনপির কথা না, এটা কিন্তু সাধারণ জনগণের কথা। আজকে জনগণের জন্য আমরা রাজনীতি করছি, তাদের কথাটাই কিন্তু আমরা আমাদের মানে রাজনৈতিক হিসেবে আমরা রাজনীতিবিদে তাদের কথাটাকে আমরা প্লেস করছি। আমরা একটু সামিয়া শীষের কাছে যেতে চাই, তবে সামিয়া শীষ, আমার একটু বিরতি থেকে নিয়ে ফিরতে হবে আপনার কাছে। আপনার কাছে কি মনে হয় অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে, মানে বক্তব্যের বিরুদ্ধে, বাজেট প্রস্তাবের বিরুদ্ধে সাংঘাতিক অবস্থান নিতে আমরা সরকারি দলকে দেখছি? সরকারি দলের সদস্যরা উপস্থিত ছিলেন, বিরোধী দলের একজন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলছেন বিচিত্র মন্ত্রীর বিচিত্র কার্য, তারপরেও সরকারি দলের সংসদ সদস্যরা খুব চুপ করে মজা পাচ্ছেন, এরকম মনে হচ্ছিল। আপনার বিশ্লেষণ একটু আমরা শুনতে চাই বাবু। বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশ। সামিয়া শীষ, আমাদের যেটি জানতে চেয়েছিলাম যে অর্থমন্ত্রী একটি বাজেট দিয়েছেন, সেটি আবার মন্ত্রিসভায় অনুমোদিত হয়েই সেই বাজেট পেশ করা হয়েছে, কিন্তু মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা সহ আওয়ামী লীগের শীর্ষস্তরের নেতৃবৃন্দ আবুল মাল আব্দুল মুহিতের অনেক সমালোচনা করছেন। বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, আগে আমি এইখানে বলতে চাই, উপনিবেশিক যুগ থেকে আমরা একদল মানুষ পেয়েছি যারা এই দেশের সিটিজেন, কিন্তু তাদের এই দেশে মানুষের সাথে সম্পর্ক নেই। সম্ভবত বর্তমানে অর্থমন্ত্রী সেই পর্যায়ের একজন মানুষ। তার প্রিভিয়াস হিস্ট্রি তাই সিএসপি বা আর্মির অফিসার, তাদের সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নেই।
যে কারণে 1 লাখ টাকা টাকা না বা 1 লাখ টাকা অনেক টাকা উনি খুব সহজে বলে দিতে পারেন। কারণ বাজারে কোনো একটা কিছু 6 টাকা বাড়লে 10 টাকা বাড়লে কি এফেক্ট হয় সেটা সাধারণ মানুষ বোঝে। রাজনীতিবিদদের অনেক ধরনের ফ্লজ আছে, কিন্তু তারপরে তাদেরকে শেষ পর্যন্ত মানুষের সাথে ডিল করতে হয়। এবার যেটা হয়েছে সেটা এই দ্বন্দ্বটা অনেক বেশি প্রকাশ্য, যে অর্থমন্ত্রী হয়তো তার এই ব্যাকগ্রাউন্ডের জন্য সাধারণ মানুষের সুখ দুঃখের সাথে তার কোনো সম্পর্ক নেই, আর যারা বলছেন তাদেরকে আলটিমেটলি মধ্যবিত্তের কাছে বা নিম্নবিত্তের কাছে যেতে হয়। এবং নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এবার বুঝছে যে এইভাবে করে যদি শুল্কগুলো আরোপ করা হয়, এইভাবে যদি ভ্যাটগুলো আরোপ করা হয়, তাতে মাল্টিন্যাশনালস কোম্পানিজ বা অন্য যারা এখান থেকে টাকা পাচার করছে তাদের ক্ষতি হবে না, কিন্তু আমার সন্তানকে কালকে স্কুলে পাঠাবো, তাকে আমি একটা ভালো করে ডিম দিতে পারবো কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। রাজনীতিবিদেরা যে কারণে অনেকটা বাধ্য হচ্ছেন, যদি আমি আমার সন্তানকে আজকে ডিম খাওয়াতে না পারি, কালকে আমি তাকে ভোটও দেব না, এবং পরশুদিন শুধু ভোট দেব না, তাকে আমরা দুয়ো করব। এই জায়গাটাই হচ্ছে এবার কনফ্লিক্টটা সেই জায়গাতে, যে একজন জনবিচ্ছিন্ন মানুষ, অনেক ব্রিলিয়ান্ট ছাত্র, তিনি একজন অর্থ মন্ত্রণালয়ের মতো এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এরকম হাস্যকর কথা বলেন এবং আমরা সেগুলো সহ্য করি, এটাও জনগণের প্রতি এক ধরনের উপহাস। তিনি অনেক ব্রিলিয়ান্ট মানুষ, তিনি সবার শ্রদ্ধেয়, কিন্তু তাই বলে আমি যদি আমার সন্তানকে কালকে ডিম খাওয়াতে না পারি, সেই দায় দায়িত্বর জন্য আমি তাকে ক্ষমা করতে পারি না। এই বোধটা রাজনীতিবিদেরা বুঝেছেন, যেই কারণে তারা পার্লামেন্টে এইভাবে শক্তভাবে কথা বলেছেন। প্রফেসর আসিফ আখতার স্যার, আপনার কাছে কি মনে হয় যে সংসদ নেত্রী বা আমরা যদি প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, সবকটি পদেই যিনি আছেন, শেখ হাসিনা কি তার অর্থমন্ত্রীর পক্ষে আছেন নাকি তার সাংসদদের পক্ষে আছেন, কি মনে হচ্ছে আপনার? সামিয়া শেষের কথা শুনে এটা আমি ভাবছিলাম যে আসলে এর আগে আমরা কিন্তু বেশ কয়েকটা ঘটনায় দেখেছি যে কোনো সিনিয়র মন্ত্রী বা সরকারে আছেন এমন কারো সমালোচনা হলে প্রধানমন্ত্রী কিন্তু ইন্টারফেয়ার করেন এবং পছন্দ করেন না, বলা যায় এক ধরনের থামিয়ে দেন, গালাগালি করেন যে এটা করা ঠিক নয়। তাতে তো দলেরও ইন্টিগ্রিটি নষ্ট হয়। আর তাছাড়া যা কিছুই করুক সেটা তো আগে মন্ত্রী পরিষদে তো আলোচনা হয়েছে, তারপরে এখন এত বড় আউটবার্স্ট কেন? তো এখানেও আমি মনে করি যেটা সামিও বলতে চেয়েছিলেন হয়তো, সেটা হচ্ছে যে দল ভাবছে যে এই বাজেট তো শুধু কত ভারী, কত টাকা সেটা নয়, বাজেট এটাও যে সাধারণ মানুষের কাছে কতটুকু সুবিধা বাজেটে দেওয়া যেতে পারে। এটা হয়তো বা সাময়িক ভুলে যাওয়া যেতে পারে, গণবিচ্ছিন্ন সাংসদদের কাছে এটা কিছু ব্যাপার না, কিন্তু আবার শুরু যেভাবে আমরা করেছিলাম, সামনে নির্বাচন, সুতরাং যখন এটা একটা ব্যাপক রিয়াকশন হচ্ছে তখন আবার সাধারণ মানুষ ভাবছে যে আরে এই বাজেটে মানে অভ্যন্তরীণ সম্পদ কক্ষিগত করার, তাহলে এত সম্পদ ভেতর থেকে নিয়ে যাবে, আমার বাচ্চাকে আমি ডিম দিতে পারবো না, তাহলে সেই টাকা কোথায় যাবে, কি বানাবে ওই টাকা দিয়ে? সে যা বানাবে, যা করবে, সেটা থেকে আমার অংশগ্রহণ আছে, আমার কোনো লাভ আছে? এই প্রশ্নগুলো থিওরিটিক্যাল প্রশ্ন কেবল নয়, একেবারে রিয়েলিস্টিক বস্তুবাদী প্রশ্ন যখন সামনে এসে গেছে এবং ব্যাপক হারে জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে, তখন আওয়ামী লীগ মানে এই কাজটি করেছে যে তাদের একজন সিনিয়র মন্ত্রীকেও তারা সংসদে সমালোচনা করছেন। কিন্তু এটা প্রাতিষ্ঠানিকভাবে আমি মনে করি যে মন্ত্রী পরিষদে বাজেটের আগেই তো তারা বিষয়গুলো ফয়সালা করতে পারতেন। অ্যাডভোকেট আফজাল, আপনার কাছে কি মনে হয় যে বাজেটের আগেই তারা বিষয়টি ফয়সালা করতে পারতেন কিনা, মন্ত্রী পরিষদে অনুমোদিত হওয়ার পরে এটির এত সমালোচনা? না, আমি মনে করি যে বাজেট আলোচনা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদ নেত্রী, এবং এই বাজেট একজন মন্ত্রী, অর্থমন্ত্রী তার আওতার মধ্যে পড়ে বলেই তিনি বাজেটটি ঘোষণা করেন। কিন্তু সেই বাজেটের চুলসা বিশ্লেষণ হয় এবং বিশ্লেষণের পরে মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে সেখানে কিন্তু এই যে সংসদ থেকে সিদ্ধান্ত হয়ে সেখানে যদি কোনো কাটছাট করা লাগে সেটা অবশ্যই হবে। ইতিমধ্যে আমি মনে করি যে পার্লামেন্টে চমৎকার আলোচনা হচ্ছে এবং আমি অর্থমন্ত্রী তাকে আমরা সাধুবাদ জানাই এই কারণে, তিনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে তিনি দীর্ঘদিন বেশ কয়েক বছর বাজেট দিচ্ছে এবং মানুষকে সার্ভ করে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে তিনি এবারও বাজেট দিয়েছেন। এবং পৃথিবীর আসলে কোনো অর্থমন্ত্রী অথবা এই অর্থ বিষয়ক কাজকর্মের সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু অত জনপ্রিয় হয়
হন না, এটাই বাস্তবতা। কিন্তু এই বছর উনি একটা বাজেট দিয়েছেন, সেই বাজেটে যে বিষয়গুলো আসছে সেটা সাধারণ সবার মতো আমিও কনসার্ন, আমি নিজেও যদি অর্থনীতির ছাত্র না এবং বাজেট বিশ্লেষক না, কিন্তু আমি মনে করি যে এই বাজেটের যে অসামঞ্জস্য আছে, যে বিষয়গুলো আছে, তা ইতিমধ্যে আলোচিত হয়েছে আমাদের আমি একটি প্রশ্ন সরাসরি করতে চাই। এবং এটা নিশ্চয়ই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা আছে। তিনি এই সাংসদদের আলোচনা, সাধারণ মানুষের প্রতিক্রিয়া সমস্ত কিছু বিবেচনা করে সাধারণ একটা সুন্দর একটা বাজেট উনি প্রধানমন্ত্রী কার পক্ষে আছেন? অর্থমন্ত্রী নাকি তার সমালোচনা করছেন যার পক্ষে? প্রধানমন্ত্রী মানুষের পক্ষে আছেন। মানুষ কার পক্ষে আছে? মানুষ অবশ্যই মনে করে যে আওয়ামী লীগ সরকার তার পক্ষে আছে। মানুষ মনে করে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আওয়ামী লীগের যে কোনো সিদ্ধান্ত নিয়ে তার ভিতরে যে সমালোচনামূলক যে পরিস্থিতি, সেরকম গণতন্ত্রই তো আমরা আসলে চেয়েছিলাম। আজকে সংসদে বিরোধী দল যেরকম বলছেন, কাজী ফিরোজ রশিদ বলেছেন এটা মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। আমার মতে এই বাজেট হচ্ছে 2017 সালে জনগণের জন্য শ্রেষ্ঠ তামাশা। আপনার কাছে মনে হয় না যে মানে এরকমই সংসদ, কার্যকর সংসদ আমরা চাচ্ছি? অবশ্যই আমরা এরকম কার্যকরী সংসদ আমরা চাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওই সংসদটা হতে হবে সর্বদলের মতামত থাকতে হবে। সর্বদলের অর্থ মানে কি? বিএনপি না, অবশ্যই আমি শুধু বিএনপির কথা বলছি না। আপনি দেখেন আজকে বিএনপির সাথে আরো অনেক দল আছে, তাদের কি একটা মতামতের কি কোনো গ্রহণযোগ্যতা নেই, কিংবা তাদের মতামত নেওয়ার প্রয়োজন নাই? যে বিএনপি 3-5 বারের ক্ষমতাসীন একটি দল, তো এই দলের একটা মতামত অবশ্যই নেওয়া দরকার ছিল। বাজেটটা কিন্তু শুধু আমাদের জনগণের স্বার্থে, আমাদের দেশের সাথে একটা বাজেট করা হয়। তো যখন আমরা উন্নত, দেখেন আমরা পার্শ্ববর্তী দেশের কথা দেখি, ভারতের কথা, তখন যখন ওরা একটা জাতীয় স্বার্থ কথার চিন্তা করে, তখন কিন্তু সর্বদল একসাথে বসে, এক মতামত দেয়। আমি মতামত দেব, আমার মতামতটা নিতে হবে, কিন্তু শুনতে হবে, কিন্তু এটা নেবেন কি নেবেন না সেটা পরের বিষয়, ঠিক আছে? তো এই ডিবেটটা যদি আমাদের সংসদে না হয়, ঠিক আছে, আমরা বিএনপি আমরা সংসদের বাইরে আছি, কিন্তু বাইরে থেকেও কি আমাদের মতামতকে আমরা দিতে পারতাম না? আর আমাদের মতামত কি নেওয়া প্রয়োজন না? অবশ্যই নেওয়া প্রয়োজন, দেশের সাথে, জনগণের সাথে। অবশ্যই সেটাকে সম্পৃক্ত করা প্রয়োজন। একটা অনুমোদিত বাজেট আবার পুনরায় আপনি সংসদে নিয়ে আসবেন, আপনি সমালোচনা করবেন, আলোচনা করবেন, তিরস্কার করবেন, পুরস্কৃত করবেন, এটা কোনো কারণ নাই। সংসদের বাজেট অধিবেশনটা এই কারণেই আসলে না, শুরু না, বাজেট অধিবেশনটা কিন্তু পুরো এই কারণে। বাজেট আগে কিন্তু সবার ভাবা উচিত ছিল। আমরা একটা বিরতির পর সামনে শেষে আরেকটি বিষয় নিয়ে আসবো। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি আবার যোগাযোগ মন্ত্রীও বটে, সড়ক পরিবহন মন্ত্রীও বটে, তিনি আজকে একটি কথা বলেছেন যে যানজট কমানোর জন্য এবারের ঈদে তিনি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সদস্যদের সাহায্য চেয়েছেন, সহায়তা চেয়েছেন, পুলিশকে সহায়তা করার জন্য। এটি কিভাবে সহায়তাময় হতে পারে সে ব্যাপারে আপনার ধারণা একটু শুনতে চাই। আমি শেষে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। সামিয়া শীষ, আমরা যে বিষয়টি নিয়ে জানতে চাইছিলাম যে আমি নিজে সরকারে যান ব্যবস্থা ঠিক করার জন্য বা যানজট ঠিক করার জন্য ওবায়দুল কাদের পুলিশকে সহায়তা করার জন্য ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের সহায়তা চাচ্ছেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে রোডস কমিউনিকেশন, এইটা একটা খুব প্রফেশনাল স্কিলের বিষয়, এবং যখন এক ধরনের ক্রাইসিস পিরিয়ড আসে, যেমন আগামী কিছুদিন একটা রাস্তার উপর জ্যাম যাবে, তখনকার বিষয়টা কিভাবে ট্যাকেল করতে হবে, এটা শুধু সাময়িক এই কয়েক মাসের বিষয় নেই। এটা যদি আসলে একটা আধুনিক রাষ্ট্রভাবে চিন্তা করা হতো, এইভাবে প্রফেশনালিজমটা ডেভেলপ করতো, যে এইভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে এক কথা। এই কথাটা অন্তত এই জায়গাটায় প্রকাশ্য যে গত এক বছর ভবিষ্যতে এই রোডস জাম কিভাবে সলভ করবে, এর জন্য প্রফেশনাল স্কিলটা হয়তো ডেভেলপ করেনি, কারণ করলে এই প্রশ্নটা আসতো না। তারপরে কথা হচ্ছে যে ঢাকা শহরে আমরা প্রকাশ্যে উল্টো দিকে রাস্তায় গাড়ি আসতে দেখছি। আমি যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেইখানকার বাস আমরা প্রকাশ্যে উল্টো দিকে যেতে দেখছি। এগুলো চোখের সামনে ঘটছে, আমরা কিছু বলছি না। সেখানে একটা বিশেষ ধরনের রাজনৈতিক কর্মীরা, তাদের প্রতি মানুষের কতটুকু আস্থা আছে সেটি নিয়ে নিয়মিত প্রশ্ন উঠছে। এটি আওয়ামী লীগ, বিএনপি বলে কথা না, যে কোনো এরকম কর্মীদের প্রতি সাধারণ মানুষের কি একটা ভয় ভীতি কাজ করছে, সেইটা প্রত্যেকদিন পেপারেই আমাদের কাছে স্পষ্ট। তারপরে তারা এখন রোড কমিউনিকেশনের এই সময়টায়, মানুষের একটা বড় ক্রাইসিসের সময় কতটা সহায়ক ভূমিকা পালন করবে, এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে খুবই সন্দিহান। যদিও এরকম ক্রাইসিস পিরিয়ডে আসলেই কর্মীদের নানাভাবে করে কাজ করার কথা, কিন্তু বর্তমান সময় এই কর্মীদের প্রতি আসলেই আমাদের সাধারণ জনগণের আস্থা আছে কিনা সেটা
অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং এই রোড জাম সলভ করবার জন্য আসলেই হচ্ছে 1 বছর ব্যাপী এক ধরনের পরিকল্পনা এবং প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে। আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনি কি মনে করছেন যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের স্বেচ্ছাচারী স্বেচ্ছাশ্রম বাহিনীকে, স্বেচ্ছাচারী না, স্বেচ্ছাশ্রম দেওয়ার বাহিনীকে আপনি দেখলে আপনি অনেক নিরাপদ বোধ করবেন কিনা, ভালো বোধ করবেন কিনা? যেখানে আমাদের মহাসচিব নিরাপদ রাস্তায় নিরাপদভাবে মানে পথ অতিক্রম করতে পারলেন না, সেখানে আমি তো খুবই নগ্ন ভাইয়া। তো এই ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা থাকলে হয়তো উনি ভালোভাবে পার হতে পারতেন। হ্যাঁ, খুবই নগণ্য। ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা থাকলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব আরামে পার হতে পারতেন, মানে তারা যদি নিরাপত্তা দিতেন? না, আমি আমরা একটু অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে শেষ করি, আপনার কাছে আমরা সব শেষে আসবো, যে আপনি কি মনে হয় যে দেখেন আমাদের যে যতগুলো অকারেন্স গুলো ঘটছে আজকে, নারী নির্যাতন বলেন, তারপর গুম খুন বলেন, তারপরে হচ্ছে অপহরণ বলেন কিংবা ধর্ষণ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো ছাত্রলীগ, যুবলীগ এরা কিন্তু ইনভলভ আছে। আমার কথাটি একটু শেষ করতে দিন ভাইয়া। তো এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন একটা এলাকাতে একটা নারী নির্যাতন হচ্ছে কিংবা ধর্ষণ হচ্ছে, তখন যদি সে মামলা করতে যায় আর কি থানাতে, তখন সেই মামলাটা নেওয়া হচ্ছে না। এটা কিন্তু পত্রপত্রিকায় আসছে, এটা কিন্তু আমার বানানো কথা না। তো সেই বাহিনী দিয়ে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে দিয়ে আজকে রাস্তা যে যানজট নিরসনের যে চিন্তা ভাবনা, তাহলে কি আমাদের পুলিশ প্রশাসন বলেন, আমাদের সিভিল প্রশাসন বলেন, এদেরকে হাতে চুরি পরে ঘরে বসে থাকলে কি ঠিক না? এখন কি আমাদের সভানেত্রী বলেন, আমাদের আওয়ামী লীগের সভানেত্রী কি সেটাও কি মানে তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন? এখন একটা কোশ্চেন। আমার মনে হয় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর বক্তব্য পরিষ্কার। আমাদের সময় যেতে কম, উনি আমি একটা কমেন্ট করতে চাই, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক যে ঘটনা, রাস্তাকে কেন্দ্র করে, নিরাপদ সড়ককে কেন্দ্র করে, আমাদের 2টি ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে, তাতে আমি মনে করি যে সেখানেও ছাত্রলীগের কর্মীরা এবং পুলিশ দুই পক্ষ মিলে শিক্ষার্থীদের উপরে যে পরিমাণ অত্যাচার করেছে, কিন্তু নিরাপদ সড়কের দাবিটি পূরণ তো সকলের দাবি, কিন্তু সেটা হয়নি। আমি মনে করি যে বল প্রয়োগ করে ক্ষমতা চর্চা করার অবস্থাটা তৈরি হয়েছে গেল নির্বাচন থেকে বৈধতার প্রয়োজনে, আর সেই কারণে বল প্রয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে পুলিশের ক্ষমতা ভয়ঙ্কর হয়ে গেছে, কারণ তাদেরকে ছাড়া কিভাবে রাষ্ট্র চলবে। আর ক্ষমতা বেড়েছে ইয়াং ফোর্সের, ছাত্রলীগ, যুবলীগ তাদের, এবং গ্রামে গঞ্জে খোঁজ নিলে জানা যাচ্ছে যে তারা মনে করছে ক্ষমতাসীন দলের অংশীদার হিসেবে তারাই দেশের মালিক, এবং তাদেরকে ট্যাক্স না দিয়ে কেউ এলাকায় পর্যন্ত ব্যবসা করা, বাণিজ্য করা এগুলো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে রাস্তায় ঈদ বাণিজ্যের এই আকর্ষণ কিভাবে এই ইয়াং ফোর্স মিটাবে, সেটা আমরা আন্দাজ করতে পারি। অ্যাডভোকেট আফজাল। না, আমি এই যে বল প্রয়োগটা আমার কানে বারবার আসছিল, যে বল প্রয়োগটা এই সময়, এই সরকারের সময় শুধু বল প্রয়োগ হচ্ছে, কিন্তু এই দেশে বল প্রয়োগ করেই তো একজন রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে অথবা সেনা শাসন আসছে। যে আজকে বিএনপি সরকার বলেন, সামরিক শাসকরা সেভাবেই তো আসছে, এবং সেই বল প্রয়োগের ধারাবাহিকতায় গণতন্ত্র হরণ হয়েছে। সেই বল প্রয়োগের কথা আমরা বেমালুম ভুলে গেছি, শুধু এই সময় বল প্রয়োগটা হচ্ছে। এবং আরেকটা কথা বলি, যে 71-এর নারী নির্যাতনকারী সেই ঘাতক রাজাকার আলবদরদের বাংলাদেশে যাদের পতাকা দিল, সেই দল, তাদের পক্ষ হয়ে নিপুণ রায় চৌধুরী আজকে কথা বলছেন এই আজকের টকশোতে। এবং তিনি কিন্তু এই যে পূর্ণিমা, ফাহিমা, তাদের যে সেই 2001 সালের নির্বাচনের পরে শত শত হাজার হাজার মানুষকে ধর্ষণ করা হলো, সেই এলাকাতে তাড়িয়ে দেওয়া হলো অথবা দেশ ছাড়া করা হলো, সেই মানুষগুলোর কথা কিন্তু আমরা ভুলে যাইনি, তাই না? কিন্তু ছাত্রলীগের মতো একটা সংগঠন, যে ছাত্রলীগের সংগঠনের সাথে আমারও একটি আবেগের সম্পর্ক, সেই ছাত্রলীগ বেমালুম আজকে ছাত্রদল, যুবদল তারা যে কাজটি করে, তার সাথে ছাত্রলীগের ওই ইতিহাস ঐতিহ্যের সাথে যে সংগঠন জড়িত, তাকে মিলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে এটা ঠিক না, এবং এটা আমি মনে করি যে এই সংগঠন সম্পর্কে এইভাবে কথা বললে, আমার মনে করি যে এটা উনি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, তার ছাত্রলীগ সম্পর্কে, ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সেই সংগঠন সম্পর্কে কথা বলতে হলে একটু বুঝে শুনে কথা বলা উচিত আমি মনে করি। এবং আমি শেষ করি, আমি আরেকটা বলছি, এবং আমি আরেকটা বিষয় আলোচনা করি। আপনি যদি বলতেন যে আজকে মাননীয় সড়ক পরিবহন যে মন্ত্রী আমাদের ওবায়দুল কাদের সাহেব, তিনি সবসময় সাধারণ মানুষের সহযোগিতা চান, এই যে ঈদের সময় যে বাড়তি ঝক্কি ঝামেলা হয় তার জন্য মানুষের সহযোগিতা চান। এবারে উনি তার সাথে যোগ করেছেন যে যেহেতু আওয়ামী লীগ সরকার, এটা রাজনৈতিক সরকার, এবং সেই রাজনৈতিক
দলের নেতা কর্মী তাদেরকে কথা বলেছেন, ছাত্রলীগ যুবলীগ তাদের কথাও বলেছেন। ছাত্রলীগ যুবলীগের ছেলেরা যানজট কমাতে কিন্তু তারা কি ভূমিকা রাখবে? যানজট কমাতে তারা কি ভূমিকা রাখবে? আজকে এই যে যানজট কমাতে তারা কি ভূমিকা রাখবে? আমার ছাত্রলীগের ছেলেরা হাওড়া অঞ্চলে গিয়ে ত্রাণ দিয়েছে। আমার ছাত্রলীগের ছেলেরা আজকে চট্টগ্রামে কাজ করছে, তাই না? তারা করছে। যানজট কমাতে ছাত্রলীগ কি করবে? যানজট কমাতে ছাত্রলীগ নিশ্চয়ই। যুবলীগ কি করবে? ঢাকা টাঙ্গাইল সড়কে এখন 5.5 মাইল যানজট আছে, আমি ছাত্রলীগ করে আমি গিয়ে কি করব এখানে? না, অবশ্যই এখানে ওই এলাকার যারা মানুষ অথবা ওই এলাকায় যাতে কোনোভাবে ওই রকম যানজট তো বিভিন্ন কারণে হয়। যানজট তো প্রশাসনের কারণে, মোটিভের কারণে হতে পারে না। রাস্তা অনেক সময় দেখা যায় যে এটা আমি বলি, রাস্তা অনেক সময় দেখা যায় যে গাড়ি থামিয়ে চাঁদাবাজি করা হয় অথবা কোনো মস্তানরা চাঁদাবাজি করে। সেখানে একজন রাজনৈতিক কর্মী সৎ উদ্দেশ্য নিয়ে সেখানে যে দাঁড়ায় নীতি নৈতিকতার পক্ষে, তখন নিশ্চয়ই সেটা সমাধান হবে। আমি মনে করি যে সেখানে অবশ্যই যদি নামে তাহলে আমাদের প্রশাসনকে অপমান করা হবে। আফজাল হোসেন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং সামিয়া শীষ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।